সফটওয়্যারটা ভিডিওটা চলতে চলতে যদি কেটে যায় তাহলে এটা হয়ে যায়, করাপ্ট হয়ে যায়। তো যে আগের ভিডিওটা তো রেকর্ড হয়ে অটোমেটিক সেভ হয়ে থাকে তো। না, সেভ হয়ে থাকে না, ওটা করাপ্ট হয়ে যায়, তুই চালাতে পারবি না। না আমি আপনার তোমার থেকে বলার পর থেকে আমি চালাই তো আমার তো ফাইল স্টোর হয়ে যায় তো অটোমেটিক্যালি। কোনটা? ধরুন একটা ভিডিও করতে করতে অটোমেটিক আমি ব্রাউজারটা বা ওটাও ক্লোজ করে দিচ্ছি, আমার অজান্তেই ক্লোজ করে দিচ্ছি রেকর্ডটা, ওটা অটোমেটিক স্টোর হয়ে যাবে ওটা যেটা রেকর্ড হচ্ছিল। আমার মনে হয় না, আমি আপডেট করেছি তারপরেও দেখেছি এটা তোর, এই যে ক্যাপচার করলাম তো এটা তোর, এইটা বোধহয় 4:08, হ্যাঁ এটা আগেরটা। এটা রান হবে, যদি রান দেখ, কান্ট প্লে, ফাইল ইজ করাপ্ট। বুঝতে পারা যায় না স্যার, আমার তো হয় মোটামুটি খুব ভালো, ওবিএসটা খুব ভালো লাগে স্যার ব্যবহার করে। কিন্তু আমি বাইরে থেকে কোনো মাইক কানেক্ট করতে পারছি না স্যার, সেটা একটা সমস্যা। ওদের সব হয়, সেটিং এর ভেতরে দেখবি ওদের সব হয়। হ্যাঁ, হয় অন্যান্য কাজগুলো ঠিকঠাক হচ্ছে, শুধু আমার সমস্যা মাইকটা, যেটা আমি অডিও করে বলবো সেটা আমি রেকর্ড করতে পারি না। এইখান থেকে আছে, অ্যাড করতে হবে, এই যে এখান থেকে, হ্যাঁ স্যার, এগুলো এইখান থেকে অ্যাড পুরো করতে হবে। ঘেটে পুরো ঘেটে দেখেছি অটো স্যার এখান ইনপুট থেকে। ক্যাপচার যেটা এইটা, হ্যাঁ, ওইটাকে অ্যাড করবি, দিয়ে যখন মাইকের সাথে কথা বলবি আগে দেখে নিবি মাইকটা রানিং আছে তো। এই যে আপনি কথা বললে আপনার অডিওটা কতদূর পর্যন্ত চলে যাচ্ছে দেখুন, অডিও ক্যাপচার ওটা আর হুম। অডিও আউটপুট ক্যাপচার। না আমি ওটা দেওয়ার পর আমি কথা বললে বেশি দূর ওঠে না, 40-50 এইটুকু উঠে শেষ হয়ে যায়। ওটাকে ভিডিওতে এই তোর এখান থেকে একটু সেট করতে হয়, তবে ওটা হবে। মাইক ইনটাকে ঠিক করতে হবে, মাইক ইনটা করলে তবে ওটা কাজ করে। ওটা সেটিং এ ওটা অ্যাপের না। হ্যাঁ ওটা সেটিং এই তো, ওটা সেটিং এ গিয়ে সেট করতে হবে। যাই হোক, এটা বল। আর ইজ ইকুয়াল টু, স্যার আগের অঙ্কের গুণটা ওটা 5 কেন ওটা তো 6 হতে পারছে স্যার, যেভাবে শুরুতে যান। 6 কি করে হবে বল? স্যার ওই তো দুই, দুই আর একটা আগে যোগ করে নেবো আমি, 3 3 গুণ 2 যোগ আগে 6 হয় 3। না, যোগ এরকম ওপেন থাকলে যোগ আগে হয় না, আগে গুণ হয়। ম্যাথের নিয়ম ভুলে গেছিস? ম্যাথের নিয়ম হচ্ছে আগে গুণ তারপরে যোগ। আচ্ছা স্যার, সেই বদমাস রুল ফলো কর। হ্যাঁ। স্যার সেই ম্যাথে ছিল বদমাস রুল, সেটাই ফলো কর। হ্যাঁ। মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন না কি এরকম একটা ছিল। আগে হচ্ছে ডিভিশন, প্রথম হ্যাঁ হ্যাঁ। প্রথম ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, লাস্টে গিয়ে সাবট্রাকশন। ভাগ গুণ যোগ বিয়োগ। হ্যাঁ। হ্যাঁ তাহলে এখানে যখন তিনটেতে, এটা তো আমার ওপেন আছে, ওপেনে ওটাই ওটাই, যদি এটা ব্র্যাকেটে থাকতো তাহলে আলাদা কথা ছিল। এটা যেহেতু ওপেন আছে, তাহলে আগে 2 2 4 হচ্ছে, তারপর 1 যোগ হয়ে 5 হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই জন্য ওইখানে ভ্যারি করছে। এইটা i is equal to 26, i greater than 0, ঠিক আছে? তাহলে i mod 10, মানে ফার্স্টে থাকছে তো 6, s is equal to s plus r, তাহলে s মানে হচ্ছে 0, তাহলে ফার্স্ট আসছে 6, আর তারপরের বার তোর 2, মড হচ্ছে কিন্তু 0, 20 থাকছে, তাহলে মড হচ্ছে 0, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার তো 6 হচ্ছে। পরেরবার যখন ঘুরে যাচ্ছে তখন তো 20 হয়ে যাচ্ছে ওটা, তাহলে অ্যান্সার হবে আচ্ছা। 6। স্যার এটা মনে হচ্ছে 8 আছে। কেন? জানি না। Output the loop, all digits together are separated and finally added together. কি করে হয় এগুলো? এটা কি করে হয়? ফার্স্ট মোড হচ্ছে 26 ছিল, 26 ছিল,
মড হচ্ছে ফার্স্টে হচ্ছে 6, মডে হচ্ছে 6 দিয়ে 2। ও হ্যাঁ, মড হচ্ছে 6 তারপর 2, 2 তো 10 এর থেকে ছোট, আমি ওটাকে 20 ধরছি খালি। মড হচ্ছে 6, তাহলে ফের যখন 10 দিয়ে ইয়ে করছে ডিভাইড করতে যাচ্ছে তখন 2 তো 10 এর থেকে ছোট, তো 2 তাহলে তো তোর ডিভাইড করতে পারছে না, তাহলে মড তোর তোর মডে গিয়ে তো সেই 2টাই বেরোচ্ছে। সেই জন্য হচ্ছে প্রথম 20, 26 থেকে 20 বাদ দিয়ে পেয়েছে 6, আর সেকেন্ড টাইম যেহেতু ওইটা 2 আছে, ঠিক আছে, ওটা তো ভাগ করছে, তো ওটা যেহেতু 2 আছে সেই জন্যে ওটা তোর বেরিয়ে আসছে পুরো 2টাই এখানে ডাইরেক্ট চলে আসছে, দিয়ে 6 আর 2 8 করছে। মানে স্যার প্রথমবারের ভাগশেষটা দ্বিতীয়বারের ভাগফলটা। ভাগ ফল নয়, ওটা তো ভাগ ফল নয়। 2কে যদি 10 দিয়ে ভাগ করে তাহলে তো তোর ইয়েতে চলে যাবে, ডেসিমেলে চলে যাবে। হ্যাঁ মানে ভাগফল নয়, ওটা হচ্ছে 10 2 20 দুইটাকে নিয়ে। হ্যাঁ, না 10 2 20ও নয়, কেসটা হচ্ছে কি, প্রথমবার যখন 26 ডিভাইড 10, এখান থেকে এখন ইকুয়াল টু বেরোচ্ছে আমার 6। 6। এবার এটাকে আবার যখন তোর ঘুরে যাচ্ছে তখন 10 দিয়ে ডিভাইড করে দিচ্ছে ওটাকে, তাহলে 10 দিয়ে ডিভাইড করে দিলে আমার পড়ে থাকছে কিন্তু তোর 2টা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 20 বাদ চলে যাচ্ছে ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ। ওখানে ইয়ে থাকছে 2। 2কে যখন তোর 10 দিয়ে ভাগ করছে তখন তো 10 দিয়ে ওটাকে আর ওটা ইয়ে করতে পারছে না, ডিভিশন করতে পারছে না, তখন এই 2ই গোটা থাকবে। 2টাই তো গিয়ে তো রিমাইন্ডারে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য 6 আর 2 8। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এইভাবে জিনিসগুলোকে ইয়ে করছে। বহুত ক্যালকুলেশনে ইয়ে আছে। এখানেও ভুল আছে, ফর লুপটাতে ভুল আছে, এখানে নাথিং উইল ডিসপ্লে স্যার এখানে আনসার দিচ্ছে। দিচ্ছে কি করে? এখানে তো তোর ফর লুপের মধ্যেই ভুল আছে, কিন্তু ফর ওটা লুপের তো মধ্যে এইখানে লেখাটা ভুল আছে, এটা যদি i ইকুয়াল টু 0 ধরে তাহলে তোর ফর লুপে যদি হয় s ইকুয়াল টু s প্লাস 1, এই s প্লাস i, তার মানে হচ্ছে তোর 0 1 2 3, তাই 6 অ্যান্সার হবে। হ্যাঁ 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 0, 6। 0 থেকে তাহলে ফার্স্ট ভ্যালু হচ্ছে 0, সেকেন্ড ভ্যালু হচ্ছে 0 প্লাস 1, থার্ড ভ্যালু হচ্ছে 1 প্লাস 2, আর লাস্ট ভ্যালু হচ্ছে 3 প্লাস 3, দিয়ে তোর অ্যান্সারটা আসবে 6। এখানে লেখাটা ভুল আছে। এখানে হচ্ছে where I is equal to 0 do I is equal to I plus 2 documentary, this is a program, okay, while I less than equal to 5। কি করেছে এখানে, এখানে কি করেছে, প্রোগ্রামগুলো ভুলভাল লিখেছে। ডকুমেন্টের রাইটে ওই আইটাকে ডিসপ্লে করাবে, তার মানে i is equal to I plus 2, তাই তো, ওখানে ডিসপ্লে হবে i ডকুমেন্ট ডট রাইটে যেটা দিয়ে আছে ও তো কোনো ডিসপ্লেই হবে না, দিস না, ইজ এ ওটাতে প্রোগ্রাম তো কোনো ডিসপ্লে। ডিসপ্লেই হবে না, ওটা তো জাস্ট এমনি একখানা ইয়ে ডিসপ্লে হবে, তারপরে সে ভ্যালুটাকে ডিসপ্লে করায়নি, ভ্যালুটাকে লাস্টে গিয়ে বাইরে গিয়ে ডিসপ্লে করা হবে। তাহলে এটা যদি লেখা হয় প্রোগ্রামটা শুধু ওই দিস ইজ এ প্রোগ্রাম বলে ওটাকেই ডিসপ্লে করাবে, আর কিছু ডিসপ্লে করাবে না। এখানে যা এইগুলো না
বোকা বোকা কোশ্চেন করা। where I equals to 0, তারপর হচ্ছে do equals to I plus 2, I is equal to I plus 2. Your document or write okay, this is a program, okay, প্রোগ্রাম দিয়ে আমি এখানে বিআর দিয়ে দিলাম, এটা লেখা আছে। ঠিক আছে, while I less than equals to 5, I less than equals to 5, এইটা তো আছে প্রোগ্রামটা, তাই তো? তাহলে এটাকে যদি রান করা হয়, প্রোগ্রাম 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 3বার প্রোগ্রাম দেখ রান করবে। আমি তো বলছি এইখানে যে ভ্যালুটা দিয়েছে না, প্রশ্নটা কি আছে, ও হাউ মেনি টাইমস দ্য প্রোগ্রাম কাউন্টার লুপ উইল বি এক্সিকিউটেড, 3। ওটা 3 বার। আমরা এখানে ভ্যালুটা ভাবছি, এটা 3বার দেখাবে, ওকে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা আমি বলে দিই, এটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। এই ব্রেক অ্যান্ড কন্টিনিউটার হচ্ছে, ধর আমরা কোনো একটা লুপ এখানে রান করাচ্ছি, সাপোজ আমি ধর এখানে হোয়াইল লুপ রাখছি, ধর I where I equals to ধর 0, ঠিক আছে, এখানে দিলাম while I less than 10, I is equal to less than 10, তাহলে কি হচ্ছে, R equals to R plus I, ঠিক আছে, document dot write R, আর এখানে I প্লাস প্লাস, এইটা আসছে। এটা করলে দেখ আমি আউটপুট পাচ্ছি কি, এইটা আমি আউটপুট পাচ্ছি। তাহলে জিরো থেকে স্টার্ট হচ্ছে, 0 1 2 এইভাবে পুরো জিনিসটা স্টার্ট হচ্ছে।
ঠিক আছে, ক্লিয়ারটা আগে দিয়ে দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। স্যার বলছিলাম ছোট করে তিনটে লুপিং এর কোনো সংজ্ঞা দেওয়া যাবে কি স্যার? তিনটে লুপিং এর এক কথা, সংজ্ঞা এক কথায়। সংজ্ঞা সেরকম হয় না, এখানে কোনো সংজ্ঞা বলে কিছু হয় না, এটা হচ্ছে ফাংশন। তিনটে লুপের ফাংশন কি হয়, লুপের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে রিপিট করা, ঠিক আছে। ফর লুপের প্রসেস আলাদা, হোয়াইল লুপের প্রসেস আলাদা, ডু হোয়াইলের প্রসেসটা আলাদা, লজিকটা আলাদা, সেই কারণে। বাট তিনটেই আমার একই জিনিসকে ফুলফিল করে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার আর্গুমেন্টের উপর বেস করে লুপ মানে তোর প্রসেসটাকে রিপিট করানো। তাহলে দেখ এখানে 0 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, 2 3 4 5 6 7 8 সব কটা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। ধর এইখানে এখানে গেলাম বা এর আগে ফার্স্টে এখানে এখান থেকে দিলাম ইফ I equals to 5, then break. জাস্ট এইটুকু লেখা রইলো। দেখ 1 2 3 4 অবধি দেখাবে, তারপর দেখাবে না। ব্রেক মানে হচ্ছে কি, প্রসেসটাকে স্টপ করে দেওয়া। আমি এখানে কি বললাম, ইফ I equals to 5, তার মানে তো যখন আয়ের ভ্যালুটা কন্টিনিউ বাড়তে শুরু করেছে, 1 2 3 4 করে বাড়ছে, যাই 5 পেলো সঙ্গে সঙ্গে ওইখানে স্টপ করে দিল। যেহেতু এইখানে স্টপ করেছে সেই জন্য তোর এইখানে কোনো কিছু আর ডিসপ্লে হলো না। বাট যদি এইটাকেই আমি কাট করে এখানে দিতাম তাহলে 5 অবধি ডিসপ্লে করবে, তারপর আর দেখ ডিসপ্লে করবে না, কারণ আউটপুটটা জেনারেট হওয়ার পর ওখানে ব্রেকটা হচ্ছে। এইটা হচ্ছে প্রপার জায়গায় দেওয়ার ডিফারেন্স, ঠিক আছে। ইফ I equals to 5, দেন ব্রেক মানে ওটা স্টপ হয়ে গেল। আর একটা হয় কন্টিনিউ। এখানে যদি কন্টিনিউ লিখি, if I equals to 5, ওকে, এখানে যদি আমি কন্টিনিউ লিখি তাহলে এখানে কি হবে, তোর এরপর এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে বাড়বে না, এটা প্রত্যেকবার এরকম হবে, অর্থাৎ এই অ্যাডিশনটা তোর কিন্তু আর ইয়ে করবে না। তো সেক্ষেত্রে এটাকে আমি এইখানে রাখছি। I প্লাস প্লাস মানে এই লুপটা স্কিপ হবে, পার্টিকুলার এই লুপটা স্কিপ হবে, আর কিছু স্কিপ হবে না। মানে স্যার 5 নম্বর বাদে বাকিগুলো সব দেবে? না, এখানে 5 অবধি দেখাবে, এখানে আচ্ছা 1 2 3 4 5, হ্যাঁ 5 এরিয়াটা পুরো স্কিপ হয়ে এখানেই তো যাচ্ছে। এইখানে কন্টিনিউটা কাজ করবে না, কন্টিনিউটা কাজ করলে ভালো কাজ করবে ইয়েতে, দাঁড়া পরে ফর I equals to 0, ঠিক আছে, I less than 10, I plus plus।
হলো এখানে তাহলে ফর এটা বললো, তাহলে এখানে হচ্ছে কোড ব্লকে হচ্ছে আর ইকুয়ালস টু আর প্লাস আই বা আর প্লাস ইকুয়ালস টু আই প্লাস ইকুয়ালস টু আই হলো ডকুমেন্ট ডট রাইট, এখানে আটটা ডিসপ্লে করাচ্ছে, তার মানে আটা নিয়ে নিল, ঠিক আছে। আটটাকে ডিসপ্লে করাচ্ছে হলো, এইখানে হচ্ছে ইফ I equals to 5 then continue, তাহলে আর এখানে ডিসপ্লেতে ঢুকবে না, দেখ পাঁচটা দেখাবে না, দেখ এখানে আর পাঁচটা দেখাচ্ছে না, 1 2 3 4 তারপর 1 2 3 4 5 6, অর্থাৎ ফিফথ রেকর্ডটা কিন্তু দেখালো না, ঠিক আছে। এইটা হচ্ছে কন্টিনিউ এর কাজ, কন্টিনিউ ভিজুয়াল কোডটা একটু জান। কন্টিনিউ এর কাজ হচ্ছে যখনই তোর ওখানে কন্ডিশনটা ম্যাচ করলো, কন্টিনিউ হচ্ছে স্কিপ করিয়ে দেয়, মানে এইটা ম্যাচ করলো মানে এইখানটা নিল না, একদম স্কিপ করে এখানে চলে এলো, তাহলে এখানে আমি আই প্লাস প্লাসটা পেয়ে গেল, তাহলে তোর ইয়ে করে অর্থাৎ ওই স্টেপটাকে স্কিপ করে দেবো, তাহলে ওটা আউটপুটে এলোই না, লুপ কিন্তু রানিং, নেক্সট লুপ চলে এলো, আবার নেক্সট লুপে গিয়ে আউটপুট ইয়ে হয়ে গেল, কারণ তখন তো আর এটা ইয়ে হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। আর ব্রেক হচ্ছে যখন ইকুয়ালস টু, এটাকে যদি কন্টিনিউর জায়গায় আমরা ব্রেক লিখে দিই, মানে তাহলে স্যার ওই কি 5 হচ্ছে, তাহলে ওটাই 5 নম্বরে গিয়ে স্টপ হয়ে যাবে, মানে এইখানে যখন আসছে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, তার মানে 5 নম্বরটা এখানে রাইটও করতে পারছে না, মানে স্যার ব্রেকে ট্রু হয়ে গেলে পুরো কোডটা বন্ধ করে দেয় পুরো কোডটা লুপটাকে। বন্ধ করে দেবে। আর আর কন্টিনিউ মানে হচ্ছে সেই টার্মটাকে স্কিপ করিয়ে দেবে, হ্যাঁ, যেটা আমার ট্রু হচ্ছে ওইটাকে স্কিপ হ্যাঁ করে বাকি সব দেখি। বাকি সবগুলো চলবে। এটা খুব কাজে লাগে যখন আমরা তোর ইয়ে করব, তোর অ্যানিমেশন করা হবে, জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি দিয়ে যখন তোর অ্যানিমেশনটা করা হবে, তখন এইগুলো খুব কাজে লাগে, ব্রেক কন্টিনিউ এগুলো কাজে লাগে খুব। লুপের মধ্যে ফর লুপটাই মনে হয় বেশি কাজে লাগে। ফর লুপটাই সবচেয়ে বেশি কাজে, কেন বলতো, কারণ ফরম্যাটটা ফিক্সড বলে, হ্যাঁ স্যার। তো অন্যান্য জায়গায় ফরম্যাট যেহেতু এদিক ওদিক করা যায়, সেই জন্য না ঘেটে যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি হচ্ছে ওইগুলোতে। ফর লুপে যেহেতু ফরম্যাটটাকে তুই ঘাঁটতে পারবি না, সেই জন্য ফর লুপের ইউটিলাইজেশনটাও খুব বেশি হয়। আর ডু হোয়াইলের একটাই অ্যাডভান্টেজ, এটা হচ্ছে ফর লুপটা ফিক্সড, তুই হোয়াইলটাকে ডাইনামিক করতে পারিস দুরকম ভাবে, হিসেবটাকে আগে আনতে পারিস পরে নিয়ে যেতে পারিস। আর ডু হোয়াইল হচ্ছে, ডুটা হচ্ছে আগে তোর ডিফল্ট অ্যাকশনটা কমপ্লিট করে নেবে, তারপর চেকিংয়ে ঢুকবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে তোদের ফাংশন, কিরে আবু বোঝা গেল? স্যার 60%। ঠিক আছে, বাকিটা এবার তোকে স্টাডি করতে হবে, তবে বুঝতে পারবি, তা না হলে বুঝতে পারবে না।
এবার হচ্ছে আমাদের ফাংশনে ব্যাক করি। ফাংশনে আমাদের আরো দুটো ফাংশন ব্যাক আছে, একটা হচ্ছে রিটার্ন ফাংশন আর একটা হচ্ছে তোর নেস্টেড ফাংশন। ঠিক আছে, স্যার ফাংশনের ভিতরে অ্যারে লুপ এগুলো ইউজ করা যাবে তো? হ্যাঁ ফাংশনটা তো আছেই তো তোর এইগুলোকে রান করার জন্য। আমি যে কোনো জিনিস যদি বডিতে লিখি তাহলে অটোমেটিক্যালি রান করবে, ফাংশনের ভেতরে লিখলে আমি ওটাকে ডাইনামিক করে রাখতে পারবো। হ্যাঁ স্যার, লুপ ইফ এলস এগুলো দেখেছি কিন্তু অ্যারেটা দেখিনি। অ্যারেটা আছে তোদের লাস্টে আছে, অ্যারেটাও ওখানে ইয়ে করা যাবে, ইউজ করা যাবে, মানে সব অ্যাড ইউজ করা যাবে। ফাংশনের ভিতরে অ্যাড করা যাবে? হ্যাঁ আচ্ছা। ওকে, জাভাস্ক্রিপ্টটা তুলনামূলক একটু মনে হচ্ছে সবাইকার হজম হতে দেরি হচ্ছে। করার নেই, দেখিস ইয়েগুলোকে যেন ভুলে যাস না, HTML CSS গুলো ভুলে যাস না। না স্যার, ওইটাই তো মেন। আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে এইটা, একটা হচ্ছে রিটার্ন ফাংশন, একটা হচ্ছে নেস্টেড ফাংশন। ফার্স্ট আগে রিটার্ন ফাংশনে যা। রিটার্ন ফাংশন হচ্ছে দেখ রিটার্ন ভ্যালু, ঠিক আছে, এখানে আমরা মেনলি রিটার্ন ভ্যালুটা পাবো। তো এখানে ধর এখানে ধর আমি একটা ফাংশন করছি, ফাংশন fn নাম্বার, ঠিক আছে, এখানে প্যারামিটার দিচ্ছি a, b, ওকে। এখানে লিখছি x ইকুয়ালস টু বা ধর rt ইকুয়ালস টু a প্লাস b, হলো। এবার এখানে লিখলাম রিটার্ন rt। এখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু তোর কোনো কিছু ডিসপ্লে করালো না, কোনো কিছুই ডিসপ্লে করালো না। এবার আমি আরেকটা ফাংশন লিখছি, ফাংশন তোর অ্যাডিশন, ঠিক আছে। তোর একটু কেটে গেলাম, ঠিক আছে, এখানে নিচ্ছে। এবার এখানে ধর করছি where num1 equals to or suppose 12, ওকে, আর where num2 equals to 15। এবার আমি করছি কি এখানে where r equals to ওটাকে কল করলাম, এখানে a এর জায়গায় num1, এটাকে num2 করে দিলাম,
দিয়ে এখানে ডকুমেন্ট ডট রাইট করে এখানে 8টাকে ডিসপ্লে করবে। আর ইকুয়াল টু ও প্রত্যেক দিন ঝামেলা পাকা। কাজ করছো না কেন? কাজ করবে না কেন? ঠিক আছে। ওখানে আমি আচ্ছা অ্যাডিশনটা কেন করছি? ফাংশনটাকে তো কল করাচ্ছি না। মানে 27 দেখছিস? এইখানে দেখ ভ্যালুটাকে নিয়ে নিচ্ছে। এইখানে যদি আমি চেঞ্জ করে দিই ওখানে দেখ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ কি? এইখানে আমি এই ভেরিয়েবল দুটোতে ভ্যালুগুলোকে নিচ্ছি। এখানে আমি কি করছি? এফ এর নাম ইজ ইকুয়াল টু নাম 1, তাহলে এর জায়গায় যাচ্ছে নামের ভ্যালুটা, বি এর জায়গায় হচ্ছে নাম 2 এর ভ্যালুটা। রিটার্ন করছে কত? আরটি। আরটি মানে হচ্ছে এ প্লাস বি, মানে হচ্ছে 50 প্লাস 15কে রিটার্ন করছে এখানে। ঠিক আছে? বুঝতে পারলি এটা? স্যার রিটার্ন বলছি এই রিটার্ন যে ওইটা আছে ওইটা কি ওপরেই করতে হবে? না, উপরে নিচে যেখানে খুশি করতে পারিস, তুই পরেও করতে পারিস। এটা তো ফাংশনকে কল করছে, এটা তো হ্যাঁ স্যার, ও ফাংশনকে কল করছে। এটা তুই যেখানে খুশি করতে পারিস। ইভেন আমি এই যে কোডটা লিখেছিলাম আগে, এই কোডটাও ঠিক ছিল। এটা পুরো আলাদা একটা ফাংশন, এটা একটা রিটার্ন ফাংশন। এখানে অ্যাডিশন করবে বলে এখানে ইয়ে করে ভ্যালুগুলোকে কল করছে। ধর আমি এরকম কিছু ভ্যালু করছি, দেখ ফাংশন fn add এখানে a, b, তাহলে স্যার বলছি আমি ধরছি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আউটপুটটা দিলাম, আবার রিটার্নও আউটপুটটা দিলাম, তাহলে কোনটা হবে? রিটার্ন কখনো ডাইরেক্ট আউটপুট দিতে পারবে না। হ্যাঁ, ওইটাই স্যার কনফিউশন দেখ আমি এটা। এইখানে রিটার্ন ফাংশন করে দিচ্ছি। দেখ ফাংশন fn add a আর b রিটার্ন করছে a and b। ঠিক আছে? এই ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করবে, সেই ভ্যালুটা গিয়ে একটা ভেরিয়েবলে স্টোর হবে যখন সেই ভেরিয়েবলের আন্ডারে কল করা হবে। বুঝলি? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার ধর আমি এখানে fn অ্যাড করলাম, এটা ধর সাবট্রাক্ট টু বি, সাবট্রাক্ট এ বি এ মাইনাস বি, তাহলে দুটো আমার ইয়ে রইলো, রিটার্ন ফাংশন করা রইলো। ঠিক আছে? এইবার এইখানে আমি করছি তোর ফাংশন ক্যাল। এখানে আমি নাম্বারগুলোকে নিতে পারি, অ্যাকসেপ্ট করিয়ে নিতে পারি। তাহলে আমি ধর where x equals to prompt enter number 1
var y prompt enter number 2, তাহলে percent x y equals to পার্সেন্ট দিয়ে কি হচ্ছে আমার ওখানে যে ভ্যালুগুলো পাচ্ছে প্রম্পট করে ভ্যালুগুলো স্ট্রিং, এখানে স্ট্রিং থেকে কনভার্ট হয়ে যাচ্ছে নাম্বারে, ঠিক আছে। এইবার var res বা r ইকুয়ালস টু, ওপরে দেখ অ্যাডিশন আছে, আমি যেটা করতে চাইবো এখানে না একটা খুব সুন্দর জিনিস করে দেওয়া যায়, ইফ এলস দিয়ে দেখ, var equals to prompt enter symbol ব্র্যাকেটে প্লাস or মাইনাস, দুটো আমার করা আছে, ঠিক আছে। হলো, এইবার if z equal to plus then if z equals to plus, তাহলে হচ্ছে fn add x আর y, ঠিক আছে। তাহলে r equals to fn add x and y, else if দুখানা if রাখছি ওখানে, r equals to, এটা যদি মাইনাস হয় তাহলে sub x and y, এইখানটা না কিছু একটা ভুল হচ্ছে, সিম্বল, আচ্ছা লাস্টে গিয়ে ডকুমেন্ট রাইট, এখানে না 8 টাকা ডিসপ্লে, দেখ এইখানে আমি এই দুটোকে করে রেখেছি, এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে এরকম, এবার এই ক্যালটাকে আমি কল করিয়ে দিচ্ছি, এখানে অন ক্লিক এখানে ক্লিক করলাম, এখানে নাম্বার চাইলো, আমি দিলাম 10, তারপর দিলাম 20, এবার প্লাস আর মাইনাস, আমি দিলাম প্লাস, হলো। হ্যাঁ স্যার, মানে স্যার রিটার্নে সবসময় এক্সপ্রেশনটাই দেওয়া যাবে, ডাইরেক্ট আউটপুট দেওয়া যাবে? ডাইরেক্ট আউটপুট দেওয়া যায় না ওখানে, আচ্ছা, এটাকে আমি
ডকুমেন্ট ডট রাইট না করে এখানে কি আছে, বক্স আছে, তাহলে এখানে করছি ডকুমেন্ট ডট, তাহলে এটা সেম পেজে থাকবে, ওটা আর ইয়ে হবে না। আর স্যার বলছি রিটার্নটাকে যদি একটা ভ্যালুতে মানে ভেরিয়েবলে স্টোর করে ওটাকে আউটপুট দিই তখন হবে? হ্যাঁ, রিটার্নটাকে তুই ডাইরেক্ট আউটপুট করতে পারবি না। আচ্ছা আচ্ছা, মানে ওটা ওখানে শুধু এক্সপ্রেশনটাই হবে। হ্যাঁ, এক্সপ্রেশনটা থাকবে, তোকে ভেরিয়েবলের থ্রু দিয়ে ওটাকে আউটপুট করা যাবে। কারণ আমি যখন ওখানে ইউজ করছি তখন তো ওটা এই যে আরে যেটা ঢুকছে, এটা তো এখানে তুই তো রিটার্ন ভ্যালু করতে পারবি না, কারণ এখানে তো কোনো ভ্যালু নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে তো আমি এক্সপ্রেশনগুলোকে ক্রিয়েট করে রেখেছি। হুম। এখানে এই ভ্যালুগুলো যখনই যে আসছে এইখান থেকে ভ্যালুগুলো তুলছে, তুলে ফর্মুলা অনুযায়ী একটা ফাংশনে ঢুকছে, সেখান থেকে রিটার্ন করছে এইটা। এবার রিটার্ন করছে কোথায়, যখন রিটার্ন করছে দেখ ইকুয়ালস টু দেওয়া আছে একটা ভেরিয়েবলে, অর্থাৎ ডাইরেক্ট গিয়ে একটা রিটার্ন ভ্যালুটা একটা ভেরিয়েবলে গিয়ে ঢুকছে, সেই ভেরিয়েবলটাকেই আমরা এখানে ইয়ে করছি। বুঝতে পারি। ডট inner html equals to r, ঠিক আছে? দেখ দিয়ে 10 15 এবার প্লাস অর -5 এলো। তাহলে আমি প্রত্যেকটার জন্য এখানে একটা ইয়ে করে দিতে পারি। তোর এইখানে আমার তাহলে চারটের জন্য চারটে ফাংশন থাকবে, রিটার্ন ফাংশন, অ্যাড, সাবট্রাকশন, তোর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সব করার জন্য আমি করে দিলাম। এইবার এইখানে আমি চারটে ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা দেবো, অর্থাৎ যেটা চাইছি সেইটাকে আমি ওখানে ইফেলস দিয়ে ম্যাচ করিয়ে ঢুকিয়ে দিলাম ফাংশনটাতে। তুই ওটা সুইচ কেসেও ফেলে দিতে পারিস, যে আমার যে ভ্যালুটা নিচ্ছে সেই কেস অনুযায়ী একটা একটা করে রান করবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার রিটার্ন ফাংশনের কাজ। এইবার এইখানে যে রিটার্ন ফাংশনগুলো রেখেছি, এই ফাংশনগুলোকে আমি যে কোনো ফাংশনের ভেতরে কাজ করাতে পারি। মানে এখানে শুধু কল করছি তাই নয়, আমি এই দুটো ফাংশনকে যে কোনো ফাংশনের আন্ডারে কল করিয়ে এইভাবে কাজ করিয়ে নিতে পারি। সেই জন্য এই ফাংশনগুলোকে বলা হয় গ্লোবাল ফাংশন। কিন্তু এই ফাংশনগুলোকে যদি আমি এই ক্যালকুলেশনের ভেতরে ঢুকিয়ে দিই, এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে বাইরে কাজ তাহলে করবে? কিন্তু বাইরে আর কাজ করবে না, ক্যালকুলেশনের ভেতরে কাজ করবে। এইগুলো তখন হয়ে যাচ্ছে নেস্টেড ফাংশন। মানে স্যার ফাংশনের ভেতরে ফাংশন? হ্যাঁ, ফাংশনের ভেতরে ফাংশন, এইগুলো তখন হচ্ছে নেস্টেড ফাংশন। আচ্ছা বলছি, কোনো আমি ধরুন প্যারামিটার দিলাম, কোনো আর্গুমেন্ট পাস করলাম না, তখন কি হবে? কোথায়? মানে আমি ফাংশনে ধরছি এ বি দুটো দিলাম, হ্যাঁ, আর হচ্ছে কল করার সময় আমি কোনো ভ্যালু দিলাম না, তাহলে কি হবে? নেবে না তো, এরর তো। এরর আসবে? হ্যাঁ, ফাংশনের নিয়মই হচ্ছে আমি এখানে যেহেতু দুটো প্যারামিটার দিয়েছি, এখানে যখন কল করছি আমাকে সেই দুটো প্যারামিটারকেই পাস করাতে হবে। তুই একটাও করতে পারবি না, তিনটেও করতে পারবি না। নিয়মই হচ্ছে এটা, যে আমি যতগুলো ওখানে প্যারামিটার পাস করাবো, আমাকে ভ্যালু জেনারেট করার সময় ঠিক ততগুলো ভ্যালু ওখানে দিয়ে পাস করাতে হবে, তবে জিনিসটা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা। একটা তোদের টাস্ক থাকছে, ট্রাই করবি। টাস্কটা হচ্ছে একটা আমার প্রথমে যেমন ভাবে প্রম্পট করছি সেরকম ভাবে প্রম্পট করব, ঠিক আছে? প্রম্পট করবি, এন্টার মারবে, আবার প্রম্পট আসবে, আবার এন্টার মারবি, আবার প্রম্পট আসবে, এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকবে এবং প্রত্যেকবার প্রম্পটে আমি একটা করে ভ্যালু দেবো, ঠিক আছে? এইবার এই ভ্যালুটা যখনই আমি 0 বা তার কম দেবো, সঙ্গে সঙ্গে প্রম্পটটা স্টপ হয়ে যাবে, দিয়ে ওই 0 বা ইয়েটা দেওয়ার আগে যতগুলো ভ্যালু দিয়েছিস প্রত্যেকটা সব কটা ভ্যালুর একটা অ্যাডিশন তোকে অ্যাড করে তোকে বলে দেবে যে এইটা হচ্ছে টোটাল ভ্যালু। মানে ধর আমি প্রথমে দিলাম 10, তারপর দিলাম 7, তারপর দিলাম 2, তারপর দিলাম আমি 0, তাহলে 7 প্লাস 10 প্লাস 7 প্লাস 2 মানে 19 তোকে ডিসপ্লে করাবো।
বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস? স্যার ওটা তো সাম ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধরে দিলি। হ্যাঁ, কিন্তু প্রম্পটের কেসটা আছে এখানে। হ্যাঁ, প্রম্পটে একটা আমার তো একটা করে ভ্যালু। সবসময় 3টে নাম্বার হবে না। আমার আচ্ছা, ইউজার যতগুলো বেসিস নাম্বার পুট দেওয়া যায়। করছে। ইউজার পুট করছে নাম্বার। এবার ইউজার এরকমও হতে পারে যে প্রথমেই সে 0 দিয়ে দিল, বা হতে পারে যে হয়তো 5টা কি 6টা নাম্বার এন্টার করার পর 0 দিল। মানে স্যার জিরো দিলে নিবে না? 0 যে মোমেন্টে ওখানে 0 দেবে সেই মোমেন্টে স্টপ হয়ে যাবে ক্যালকুলেশনটা, দিয়ে তোকে ডিসপ্লে করিয়ে দেবে। হ্যাঁ স্যার, ইফ এলস দিয়ে ওখানে কন্ডিশন দিয়ে দেবে। করিস, হ্যাঁ স্যার। ওটাকে করবি, ঠিক আছে? অর্থাৎ কন্টিনিউ আমি পুট করে যাচ্ছি নাম্বার, যখনই পার্টিকুলার 0টা পাচ্ছে দ্যাট মিন্স স্টপ। 0 বা মাইনাস কোনো কিছু পেলে ওটা স্টপ। স্যার স্টপ করবো না অ্যালার্ট দিয়ে দেবে? স্টপ করবি না ওটাকে, তোর ওই ভ্যালুটাকে সঙ্গন, তখন ওই কি বলে ভ্যালু আর অ্যাকসেপ্ট করবে না তখন। তখন আচ্ছা টোটাল আচ্ছা ক্যালকুলেশন করে তোকে ডিসপ্লে আচ্ছা করবে আচ্ছা, সেই মানে হিসাবে অ্যাকসেপ্ট তুই অ্যাকসেপ্ট না করে জায়গায় সামটা দিয়ে দেবে? হ্যাঁ বলছি তখন আর অ্যাকসেপ্ট না করে সামটা দিয়ে দেবে? হ্যাঁ তখন অ্যাকসেপ্ট না করে সামটা দিয়ে দেবে, আচ্ছা ঠিক আছে? এই লুপটা আমাকে চালাতে হবে। এটা কিন্তু লুপ ছাড়া হবে না, ভালো করে ভেবে দেখ, এটা লুপ ছাড়া হবে না। অতএব চিন্তা করে, খুব ভেবে চিন্তে কাজটা করবে। খুব একটা টাফ নেই কিন্তু। ভেবে চিন্তে কাজটা করবি তাহলেই হবে। এটা যেন প্রত্যেকে আমাকে করে দেখাবি নেক্সট দিন, ঠিক আছে? কিরে, বাকিরা কি হলো? সবই, হুম সৌভিক, নবদ্বীপ, আকাশ, তোদের কি হলো? হুম হুম। এরপর তাহলে কি করবি? এরপর তো অবজেক্টে ঢুকবো। অবজেক্টটা তো আরো বেশি কমপ্লিকেটেড। অবজেক্ট আছে আমাদের? অবজেক্ট আছে, অবজেক্ট আছে। এরপর অবজেক্টটা হয়ে গেলে ফাংশন। এই পার্টটাই একটু একঘেয়ে টাইপের, তারপরে আবার ঠিকঠাক। তারপর লুপ আছে, ডম আছে। স্যার মেন ওয়েব পেজের কাজ তো ডম দিয়েই কমপ্লিকেটেড হবে। হলেও কিছু করার নেই তো। মানে এটা তো অ্যাকচুয়ালি মানে জব পেতে গেলে তো এগুলো করতেই হবে না, হ্যাঁ, সেই এই ব্যাপার। তোর কনসেপ্টটা লাগবে। কমপ্লিকেটেড হয়তো তোকে সেটাই। মানে হয়তো তোকে ধর হার্ড কোডের ওপর কাজ নাও করতে হতে পারে। হয়তো দেখলি তুই 10 ঘন্টা কাজ করবি, তার মধ্যে হয়তো আধ ঘন্টা এটার উপর কাজ করতে হবে, কিন্তু এই কনসেপ্টটা না থাকলে তুই কিন্তু মানে এগোতেই পারবি না। তো এই কনসেপ্টগুলো রাখা খুব দরকার। কারণ হ্যাঁ এরপর সেটাই যখন বলছি তোর মানে। বিভিন্ন ধরনের তোর অরিজিনাল যেগুলো পেজের সঙ্গে রিলেটেড, যেটা ডম রিলেটেড কাজ, মেন তো ডম দিয়ে কাজ হবে। এখন যেটা হচ্ছে সেটা তো কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে, আসল কাজটা তো হবে ডম দিয়ে। স্যার ডমে তো এত লজিক লাগবে না আমার। ডমে লাগবে, যখন কমপ্লিকেটেড কাজগুলোতে করতে যাবি তখন লাগবে, এই লজিকগুলো লাগবে। কারণ ধর ইনিশিয়ালি তোর হয়তো লাগবে না, মানে লাগবে বলে মনে হবে না, কিন্তু যখন তুই ধর ওয়েবসাইটে যখন ডাইনামিক পোর্শনে কাজ করবি না, তখন কিন্তু তোর লাগে। আমরা কাজ করেছি তো, আমরা সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তখন মানে আমরা যেমন ভ্যালিডেশনের সময় ফর্ম ভ্যালিডেশন বল, বা কোনো একটা ভ্যালুর যদি ভ্যালিডেশন বল, বা ধর একটা স্লাইডার বানাচ্ছিস, স্লাইডারে যখন তুই চেকিং করতে করতে যাচ্ছিস, সেইখানে কিন্তু এইসব কনসেপ্টগুলো লাগে, লুপের কনসেপ্ট লাগে।
অবজেক্টটা অতটা ইউজ হয় না বা অবজেক্টটা অতটা লাগে না, আমি সেরকম অবজেক্টের কাজ আমি সেরকম দেখিনি ইউজ হতে। অ্যারেটা লাগে, অ্যারেটা দিয়ে খুব ভালো কাজ হয়। তার ইমেজ ক্যারেজলে অ্যারেটা ইউজ করে এটা। ইমেজ ক্যারেজালে অ্যারো ইউজ হয়, স্লাইডারে অ্যারে ইউজ আচ্ছা। হয়, আবার অ্যারে ছাড়াও কাজ হয়। অ্যারের কিন্তু প্রচুর ফাংশন আছে, এবং অ্যারে ইউজ করতে পারলে খুব মানে তাড়াতাড়ি কাজ করতে পারবে, হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো ইয়ে হবে, কাজ করা যাবে। যখন তুই ট্যাব না, ফ্যাব বানাবি, ডাইনামিক ট্যাব যখন বানাবি, ঠিক আছে, ডাইনামিক ট্যাব বানাতে গেলে তোকে কিন্তু অ্যারের ওপর ডিপেন্ড করেই কিন্তু ইয়ে করতে হবে, কাজ করতে হবে। তা না হলে কিন্তু ডাইনামিক ট্যাব তুই বানাতে পারবি না, ভ্যালুগুলোকে জেনারেট করাতে পারবি না। স্যার ফাংশন আর বলছি, একটা অ্যারেটা কথা বলতে চাই। হ্যাঁ, কি বলছিস বল। হ্যাঁ, বলছি যে স্যার, এই ধরুন এখন তো ধরুন আমরা ফ্রেশার, মানে এই যে কাজগুলো শিখছি, হুম। এবার ফ্রেশারদের উপর তো কোম্পানিগুলো তো অ্যাকচুয়ালি মানে হায়ার যে করে, তো ফ্রেশারদের তো কতটা নেওয়ার চান্স বেশি থাকে, মানে যে কনসেপ্ট গুলো, তারপর ইন্টারভিউতে না, দেখ, এগুলো ফ্রেশারদের বুঝতে যখন কোনো কোম্পানিগুলো নেয় না, তখন একটা ফ্রেশার হিসেবে যখন ঢোকাচ্ছে তখন কিন্তু স্পেশালাইজ হিসেবে ঢোকায় না। ওয়েব পেজ ডিজাইনার মানে ওরা একটা কোম্পানির কাছে ওয়েব পেজ ডিজাইনার মানে হচ্ছে সে সব জানবে, সে ডিজাইনও করতে জানবে, সে কোডিংও করতে জানবে, সে আমাকে ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্টের কাজও করে দেবে, সব কিছু করে দেবে। এই কনসেপ্টটা তাদের মধ্যে থাকে। এইবার কি হয়, যখন কোনো ফ্রেশার চুজ করা হয় তখন দেখা হয় যে এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ধর ডিজাইন একটা ক্রাইটেরিয়া, এইচটিএমএল সিএসএস একটা ক্রাইটেরিয়া, রেসপন্সিভ একটা ক্রাইটেরিয়া, রেসপন্সিভ বুটস্ট্র্যাপ, আর ধর জাভাস্ক্রিপ্ট বা স্ক্রিপ্টিং একটা ক্রাইটেরিয়া। এই যে চারটে ক্রাইটেরিয়াতে ডিভাইড করলো, কোশ্চেনও দেখবি ঠিক এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করেই কোশ্চেনগুলো হয়। তো যখন এইভাবে তোদেরকে কোয়ারি মানে ইয়ে করে কোশ্চেন করবে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী তোদের রেটিং হয়ে যাবে। এবার হয়তো দেখা গেল কারুর দেখলো জাভাস্ক্রিপ্টে খুব ভালো, এইচটিএমএল সিএসএস খুব কম, খুব বাজে, বা ডিজাইনে খুব ভালো, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে ডাউন। আবার হয়তো এরই মধ্যে একজনকে দেখা গেল যে হয়তো প্রত্যেকটাতেই মানে হয়তো একটাতে খুব ভালো, বাকিগুলোতে মোটামুটি একটা বেসিক লেভেলের নলেজ কিন্তু নিয়ে চলছে, গেন করছে, তার চান্সটা আগে হয়। একটা কোম্পানি যখন ডিভাইড করে তখন এইভাবে করে। ধর একজন ডিজাইনারকে নিচ্ছে, এমন একজনকে নিয়ে যে ডিজাইন খুব ভালো করে বাট আদার্স কিছু করতে পারে না। এবার একটা ছোট কোম্পানি যখন প্রজেক্ট ধরবে, তার তো এরকম নয় যে তার প্রচুর প্রজেক্টের ফ্লো বা বড় বড় প্রজেক্ট আছে তাকে চিন্তা করতে হবে না, তা তো নয়। একটা কোম্পানি কি করে, কোম্পানির সবসময় টার্গেট থাকে যে আমি একজনকে হায়ার করছি, তাকে আমি এই প্রজেক্টের জন্য হায়ার করছি, ঠিক আছে, সে এই প্রজেক্টের জন্য বেস্ট, বাট এই প্রজেক্ট যখন এন্ড হয়ে যাবে তখনও যেন তাকে আমি ইউটিলাইজ করতে পারি। এবার ধর তোকে পার্টিকুলার কাউকে একজনকে হায়ার করলো অ্যাজ এ ডিজাইনার, এবার আমার 1 বছর বাদে ডিজাইনারের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল, নেক্সট ডিজাইন প্রজেক্ট আসতে দেখা গেল আরো 2 মাস টাইম লাগবে। এটা সম্ভব, পসিবল? এই যে 2 মাস কোম্পানিতে তোকে বসিয়ে বসিয়ে টাকা দেবে না, তখন কোম্পানি চাইবে ছেলেটাকে আমি অন্য প্রজেক্টে ইনভলভ করে রাখি এই 2 মাস, সে ফুল দিতে না পারুক 50% দিক, বা একে যদি আমি অন্য প্রজেক্টে ইনভলভ করি, ও এই প্রজেক্টে হয়তো তুই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছিলি, খুব ভালো কাজ করছিলি, কোনো ঝামেলা হচ্ছেও না, ক্লায়েন্ট চাইবে তোকে যখন 2 মাসের জন্য যে প্রজেক্টে দিচ্ছে সেখানে কোনো একটা সিনিয়র আন্ডারে দিয়ে দিল, যে তোকে গাইড করলে তুই তুলে দিতে পারবি। এবার এই গাইড করতে গেলে তোর বেসিক কনসেপ্টটা লাগবে, তবে তুই তুলতে পারবি। ঠিক আছে, কেন এক্সপিরিয়েন্সের দাম দেয়, তোর যে কোনো আইটি ফিল্ডে বল বা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে বল, দেখবি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের আগে প্রেফার করা হয়। তার মেন কারণই হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস মানেই হচ্ছে তারা মার্কেটে কাজ করে এসছে এবং তারা ভ্যারাইটি কাজ করে এসছে। একটা ছেলে 6 মাস কি 1 বছর যদি তার এক্সপিরিয়েন্স থাকে, দ্যাট মিনস সে যদি 2টো কি 3টে প্রজেক্টও কাজ করে, মানে 3টে ডিফারেন্ট প্রজেক্টে ইয়ে করে এসছে, তো 3টে প্রজেক্টে ডিফারেন্ট সিনারিও সে ফেস করে এসছে। তো সে জানে আমি প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, অ্যাটলিস্ট মিনিমাম তার আইডিয়াটুকু আছে। বাকিটা তো কোম্পানি তো জানে যে আমি ফ্রেশার নিচ্ছি, কম টাকা ছেলে নিচ্ছি, মানে তাকে আমায় ট্রেন করতেই হবে।
কোম্পানি কোনোদিন এক্সপেক্ট করে না যে আমি একটা ছেলেকে 10,000 টাকা দিয়ে ফ্রেশার হিসেবে যখন একটা ছেলেকে অ্যাপয়েন্ট করছি, সে আমাকে এক্সপার্টাইজের মতো কাজ দেবে। এটা কোনোদিন কোম্পানি এক্সপেক্ট করতে পারে না, আর করেও না। কোম্পানি জানে যে একে আমায় ট্রেন্ড করতে হবে, বাট তার নিজের কি কি এবিলিটি আছে যাতে কোম্পানি তাকে নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারে। তবে তোর একটা কোম্পানিতে সাস্টেনেবিলিটি বাড়বে যে হ্যাঁ আমার এখন প্রজেক্টের কাজ নেই, আমি একটা মাস কি 2 মাস কি 3টে মাস আমি চলো একটা ডিজাইনার গ্রুপে তাদেরকে হেল্প করে, আমি হোম পেজ ডিজাইন করতে না পারি, ইনার পেজগুলো তো দেখে দেখে ডিজাইন করতে পারবো। বা ছোট ছোট আমি ধর কোডিং করছি, তুই ধর কোডিং করতে বসলি, তোকে হোম পেজটা ডিজাইন করে দিয়ে দিল, তুই ধর কোডিং করতে বসলি, এবার কোডিংয়ে গিয়ে ভেতরে একটা সেকশন তোর ডিজাইন লাগবে। ধর কোথাও পেমেন্ট সেকশন আছে, পেমেন্ট সেকশনে তুই চাইছিস সেখানে ট্যাব করবো, ট্যাবের মতো সুন্দর দেখতে করবো, তো ট্যাবটা করতে গেলে আমার একটা ডিজাইন লাগবে। তুই কি মানে তুই কি কাজকর্ম অফ করে বসে থাকবি যে কতক্ষণে ডিজাইনার তোকে ট্যাবটা ডিজাইন করে দেবে তারপর আমি করব? তা তো করবি না। তখন কি তোকে নিজেকে ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করে নিয়ে যে তোর মেন ডিজাইনার আছে তাকে চেক করে নিবি যে দেখ হ্যাঁ ঠিক আছে কিনা। সে হয়তো তোকে ভুলভাল কিছু হয়েছে যেগুলো তোকে ধরিয়ে দিল, সেগুলো তুই আবার ঠিক করে নিবি, ঠিক করে নিয়ে কাজ করলি। এতে কি হবে, তোর কোডিং স্কিল তো রইলই, এর সাথে সাথে আস্তে 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 ডিজাইন স্কিলটাও বাড়বে। বুঝতে পারলি? এইভাবে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয়। স্যার বলছি এই ওয়েব ডিজাইনে মানে প্রজেক্ট গুলো কিরকম হয়তো হয়? ওয়েব ডিজাইনারে বিভিন্ন প্রজেক্ট আছে তোর, সফটওয়্যারের ওপর ডিপেন্ড করে, মানে ক্লায়েন্ট যখন আসে, ঠিক আছে, তো ফ্রন্ট এন্ড কীরকম হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে। আমাকে ধর যেমন আমি যখন কাজ করতাম, আমি ছিলাম হার্ডকোর কোডার, আমি ডিজাইন করতাম না। স্টিল দেখবি আমার কিন্তু ফটোশপে ডিজাইন খুব ভালো, মানে অ্যাটলিস্ট মানে প্রফেশনাল লেভেলের আমি ডিজাইন করে দিতে পারবো এখন। বাট আমি প্রথম দিকে কিন্তু ডিজাইন করবো, আমি কোনোদিনই ডিজাইন করিনি, আমি ছিলাম একদম হার্ডকোর কোডার। আমার মেনলি আমার প্রোফাইল ছিল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এটা তো স্যার পিএইচপি লাগবে। হ্যাঁ পিএইচপি লাগবে, আমি মানে ওখানে আমাদের তুলতে হয়েছিল পিএইচপি। আমি পিএইচপি জানতাম না প্রথমে, আমি জাভাস্ক্রিপ্ট বল, জেকোয়ারি বল, পিএইচপি বল, অ্যাঙ্গুলার বল, এগুলো আমি জানতাম না। এগুলো আমরা অফিসে ঢোকার পর, আমি প্রথম ঢুকেছিলাম তো ওয়েব পেজ ডিজাইনার, প্রথমে ডিজাইন দিয়েছিল আমাকে, দেখেছিল আমি ডিজাইন প্রচুর টাইম লাগাই বা খুব একটা ভালো করি না। তারপর কোডিং দিয়ে দেখেছিল, কোডিং আমার খুব মানে খুব ফাস্ট করতাম কোডিং, তো কোডিংটা আমারও ভালো লাগতো। সেই জন্য আমাকে অ্যাজ এ কোডার হিসেবেই ওরা লাস্টে ফাইনালি অ্যাপয়েন্ট করে ওই তোর ইয়ের পরে, প্রফেশনাল পিরিয়ডটার পরে। আর সেই থেকে আমি কোডিংই করতাম, এইচটিএমএল সিএসএস এর ওপর মেনলি আমার ইয়ে ছিল, ফ্রন্ট এন্ড। এইবার তারপর কোম্পানির ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট আসে, সে বলে জাভাস্ক্রিপ্ট যে কয়তে কাজ করতে হবে, তো ওই কাজ করতে করতেই তার সাথে সাথে জাভাস্ক্রিপ্ট যে কয় তোলা, ওগুলো পুরো নিজে শেখা আমার। আর তারপর আবার 1 বছর 2 বছর কাজ করার পর তখন বললো যে নতুন, তখন ওয়ার্ডপ্রেস সবে মার্কেটে এসছে, ওয়ার্ডপ্রেসে কাজ করতে হবে। তখন আবার ওয়ার্ডপ্রেস শিখতে গেলে তোকে পিএইচপি শিখতে হবে। ভাগ্যক্রমে পিএইচপিটা আমি আগে থাকতে একটু শিখে রেখেছিলাম, বেসিকটা, বেসিক পার্টগুলো, তাতে সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। এবার পিএইচপি তারপর বাকি জিনিসটা একটু, তোর বিভিন্ন পিডিএফ বল, ওয়েব বল, তখন তো ইউটিউবে অত ছিল না। স্যার বলছি এই ধরুন পিএইচপি বল। পিএইচপি তে করছেন তো ওইগুলো কোম্পানিতে কোর পিএইচপি তে কাজ হয় না, লারাভেল টারাভেল দিয়ে কাজ হয়? না না, ওটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে তো ল্যারাভেলে কাজ হবে না, আচ্ছা, কোর পিএইচপি লাগবে। তখন হচ্ছে কোর পিএইচপিতে। আচ্ছা আচ্ছা। মানে পিএইচপি থেকে সেকশন ভাগ হয়, একটা হচ্ছে ল্যারাভেল, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর তার সঙ্গে ডেটাবেসটা থাকে হচ্ছে এসকিউএল। আচ্ছা এবার এই বলছি সব, ওই যে ওয়েবসাইটটা তৈরি হয়, তো ওয়েবসাইটটা তো মেনটেনেন্স করতে তো সারা বছর লোক লাগে না, মানে একটা হ্যাঁ ওয়েবসাইট মেনটেন্যান্স করা হয় তো, ধর আমরা করলাম, ধর আমি করে আমরা ধর তৈরি করে দিয়ে দিলাম। এবার ক্লায়েন্টের সঙ্গে এগ্রিমেন্ট থাকে যে আমাকে ধর সপ্তাহে আমি 4 ঘন্টা কাজ করবো ওয়েবসাইটে। এবার সেটা আমরা নিজের মতো করে টাইম অ্যাডজাস্ট করে নিই,
ক্লায়েন্টকে বলা থাকে যে আমরা এই দিন তোমার কাজটা করব, তুমি তার আগে কন্টেন্ট দিয়ে দাও, ক্লায়েন্ট পাঠিয়ে দেয়। এবার ধর ওই 4 ঘন্টা পার্টিকুলার কোনো একটা জুনিয়রকে হয়তো তোর অ্যালট করে রেখে দিল, তাকে কাজটা দিয়ে দেখে দিল, কারণ একজন সিনিয়রকে ওইখানে তো ঢোকাবে না, ওখানে একটা কন্টেন্ট আপডেট করতে কতক্ষণ লাগবে, কোনো প্রবলেম হলে তখন ঠিক আছে। এবার যে জুনিয়রকে দিয়ে দিল সে 4 ঘন্টায় কাজটা করে দিল, এরমভাবে করা হয়। জুনিয়রদের শেখানো হয় এইভাবে। তো তুই যখন ফ্রেশার হিসেবে ঢুকবি তোকে তো ফার্স্টেই দুম করে ফুল প্রজেক্ট তোড়াতে দেবে না, তোকে প্রথমে একটা পার্ট দেবে করতে, সেই পার্টটা করার পর এইবার তোকে সেই পার্টের ইন্টারনাল একটা ছোট পার্টের ইন্টারনাল কাজ করতে দেবে। যখন দেখবে তুই পুরো জিনিসটা পুরোপুরি তুলছিস তখন এবার আস্তে আস্তে তোকে একটা 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 করে সেকশন দিতে থাকবে। তোকে প্রথমেই দুম করে ব্যাকএন্ড ধরিয়ে বলবে না যে তুমি এখানে ব্যাকএন্ডে কাজ করো, এটা কোনোদিন হয় না। ফ্রেশার হিসেবে ঢুকছিস মানে তোকে ধৈর্য ধরে শিখতে হবে। মিনিমাম 1 থেকে 2 বছর লাগে শিখতে, দুমদাম চাকরি কোথাও ছাড়তে নেই। যে কোনো কোম্পানিতে যখন ঢুকবি সেই কোম্পানির একটা প্রসেস থাকে যেখানে বিভিন্ন ফ্রেশার যারা ঢোকে তাদেরকে শেখায়। তো সেখানে তোকে ঢুকে প্রথম কাজ হচ্ছে নিজের সিস্টেমের মানে ওখানে একটু ধৈর্য ধরে বসা। তারা যে তোকে শেখাবে সেই জিনিস সেই স্কোপটা তাদেরকে দেয়া, সেই স্কোপটা যদি দিস তাদের অ্যাটলিস্ট 1 বছর যদি একটা কোম্পানিতে থাকিস প্রথম দিকে দেখবি প্রচুর কিছু শিখবি, কোম্পানি শেখাবে বিভিন্ন সিনিয়রদের থেকে, আশেপাশের যারা কাজ করছে তাদের থেকে প্রচুর জিনিস শিখতে পারবি। আমরা কিন্তু যে এত কিছু শিখেছি, আমি ডেভেলপারদের সাথে কাজ করেছি, ডট নেটে কাজ করেছি, ডট নেট বল তো সিলভার লাইটে কাজ করেছি। তো এই যে জিনিসগুলো এগুলো সব কিছু টেকনোলজিগুলো ওদের সঙ্গে কাজ করতাম যখন, মানে কাজ করতে করতে আমি ডট নেট ওদের দেখে দেখে শিখেছিলাম যে ডট নেটে কীভাবে স্ট্রাকচার আমি ফেলবো, কীভাবে স্ট্রাকচারগুলোকে কোডিংয়ে ডাইনামিক করা হয়, এইসব জিনিসগুলো আমি নিজে দেখে দেখে মানে ওদের কাজ করতে করতে পাশে বসে কাজ করতে করতে শিখেছিলাম। তো নিজেকে আপগ্রেড করতে হবে। সব সময় যে তুই গাইডেন্স পাবি তা কিন্তু না। এরকম হতেই পারে যে তোর এমন একটা সিচুয়েশন হলো যেখানে তোকে গাইড করার কেউ নেই, তো তখন তোকে অনলাইনে গাইডেন্স অনলাইনে খুঁজে নিয়ে যে অনলাইনে কোথায় কি আছে সেইগুলো একটু খুঁজে পেতে বের করে সেইগুলোর ওপর তোকে কিন্তু স্টাডি করতে হতে পারে। তো এটা প্রথম থেকে রানিং রাখ, এখন থেকে রানিং রাখ, রেগুলার বেসিসে একটা টাইম দেওয়ার পেছনে। দেখবি আমি তোদেরকে একটা দেখাচ্ছি। আমি যখন অফিসে কাজ করতাম আমার একটা নিজের লাইব্রেরি বানিয়েছিলাম, মানে যখনই আমি ধর টাইম পেতাম, একটুখানি ধর টাইম পেলাম, তখন আমি এই যে এটা হচ্ছে আমার jQuery আর জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এখানে প্রচুর জিনিস আছে, মানে ওই একটা একটা করে ফাইল বানিয়ে 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 রেখে দিতাম। এতে কি হতো আমি যখন কাজ করতাম তখন ধর আমার একটা স্লাইডার লাগবে, এখান থেকে খুললাম, খুলে ওটাকে বসিয়ে সেট করে দিলাম। যেহেতু নিজে জিনিসটাকে সেট করেছি, নিজের সব জানা থাকে কোথায় কি আছে, খুব হ্যাঁ তাড়াতাড়ি স্যার, এটা খুব সুবিধে হয়। এইগুলো আমার অফ টাইমে করা। এবার এইগুলো বিভিন্ন বিভিন্ন মানে তোর জায়গাতে পরে আমি ইউটিলাইজও করেছিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ আছে এখানে, এই যে ড্র্যাগ করতে পারবি এটাকে, যেখানে চাইবি সেখানে এটা বসে যাবে। দেখ আইটেম বিটাকে টানছি, দেখ 5 নম্বরে, দেখ আইটেম বিটা 5 নম্বরে বসে গেল। এই যে জিনিসগুলো এইগুলো তোকে যখন মানে কাজ করবি, যখন করতে দেবে তখন তুই সবসময় করতে পারবি না, এগুলো অফ টাইমে রেডি করে রাখতে হয়। আর দেখ এইখানে একটা আছে, দেখ স্মোকে, হ্যাঁ দেখ এইখানে একটা স্মোক আছে। তো এই স্মোকটার এফেক্টটা আমার অন্য জায়গায় আবার রাখা আছে। কোথায় গেল, একটা ছিল এর বাইরে আছে বোধহয়, ওটা খুঁজতে হবে। স্যার ওটা কিভাবে করা আছে স্মোকটা? ওটা একটা ইমেজ আছে, সেই ইমেজটা কন্টিনিউ পাস হচ্ছে, ঠিক আছে। এবার একটা জায়গা থেকে আরেকটা হাইটের ওপর যাচ্ছে, দিয়ে সেটা আবার ফিরে আসছে ওখানে। ওগুলো অ্যানিমেশন দিয়ে সব করা হয়। এরকম বিভিন্ন জিনিস আছে। দেখ স্মোক, এইটা দেখ, ওইটাকে ইউজ করেছি দেখ এখানে।
দেখ চাউটার ওপর দিয়ে খানিকক্ষণ বাজে দেখ ইয়ে বেরোবে, ধোঁয়া বেরোবে, দেখ। হ্যাঁ, এটা দারুণ লাগে। দেখ সেম জিনিসটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এটা, বুঝেছিস? এটা মানে কিছুই স্যার না। ওই ওই কোডটা করা থাকলে এখানে বসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এখানে জাস্ট বসিয়ে ইমেজটাকে চেঞ্জ করে এর সঙ্গে অ্যাডজাস্ট করে ইমেজটাকে ফেলে দেওয়া হয়েছে। স্মোক যেটা দেখছিস এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা ইমেজ, এটা হচ্ছে হ্যাঁ, ইমেজটা অ্যাকচুয়ালি এই যে, সরছে। এই যে এইটা হচ্ছে ইমেজটা, ঠিক আচ্ছা। আছে? এইটা কি হচ্ছে এরকম ভাবে পাস করছে। এবার যেই এটা তো ট্রান্সপারেন্ট, এবার যে জায়গাগুলো সাদা 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 আছে সেই জায়গাগুলো মনে হচ্ছে তোর ওই ধোঁয়ার মতো লাগছে। এটা কিছুই না, পাতি সিম্পল একটা কোড। এই যো আছে, কিছু জিনিস তো থাকে, খানিকটা তো লিখতে হয়। এইখানে এটা jQuery দিয়ে করা। এই দেখ স্মোক, স্মোক টেক্সচার পিএনজি, স্মোকটা আছে, এই স্মোকটা অ্যাকচুয়াল তোর এরকম ভাবে পাস হচ্ছে। এই দেখ স্মোক ক্লাসটা ধরছে, দিয়ে তার সিএসএস এ গিয়ে ওপাসিটি কমাচ্ছে, লেফটে এবার ম্যাথ র্যান্ডাম, মানে র্যান্ডামলি প্রত্যেকবার যতবার রান করছে র্যান্ডামলি তো প্লেসটা চেঞ্জ হচ্ছে, ওই জন্য মনে হচ্ছে ধোঁয়াটা ওরকম ভাবে উঠছে। এইগুলো তোকে আগে থাকতে রেডি করে রাখতে হয়, তবে তুই গিয়ে কাজ করতে পারবি। দেখ এবার এইটাকে যদি তুই একটা কোনো ধর এইরকম ধর একটা কি বলবো চাইনিজ রেস্টুরেন্টের সাইট করছিস, সেখানে তুই এইটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিবি, বসিয়ে এটাকে সেট করে দিবি, কেমন লাগবে বলতো দেখতে লাইভ সাইডে? এগুলো নিজেকে একটুখানি শুধু নেটে ঘাঁটতে হবে, বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে। সেই কোডটা পাঠানো যাবে? কোড পাঠানো যাবে, আমি পাঠিয়ে দেবো তোকে। দেখ এইটা গ্রুপ পাঠিয়ে রাখুন না একটু। এটা দেখ, দেখ ড্রয়িং কমপ্লিট হলো। এটা হচ্ছে লাইন অ্যানিমেশন, এরও কোড আছে, স্ক্রিপ্ট আছে। এই তো এখানে যদি কাস্টম যে এই ইয়েটা লাগছে, লেজি লাইন পেন্টারটা লাগছে, এগুলো jQuery, এগুলো jQuery হওয়ার পর পাঠাবো আমি। আর এইখানে দেখ পাথ, ওই যে ড্রয়িং হচ্ছে এই পাথগুলো ধরে ধরে ড্রয়িং হচ্ছে, এই পাথটা ক্রিয়েট করা যায় মানে তোর ইয়েতে, তোর ইলাস্ট্রেটর থেকে বল বা তোর অনলাইনে ক্রিয়েট করা যায় এই পাথগুলো। এবার এই পাথগুলোর মধ্যে কোন লাইনটা তোর কতক্ষণ টাইম লাগবে সেইগুলোকে টাইমার দিয়ে দিয়ে জিনিসগুলোকে সেট করা আছে। পুরো ড্রয়িংটা হচ্ছে এইভাবে, যখন ড্রয়িংটা কমপ্লিট হচ্ছে তখন এটা চেঞ্জ হচ্ছে, বুঝলি? অন কমপ্লিটে ফাংশন সোনিক ডট ফেড ইন, এটা ফেড ইন হয়ে চলে আসছে। এই লেজি লাইন পেন্টারটা হচ্ছে একটা প্লাগইনস, এই প্লাগইনস গুলো পাওয়া যায়। এবার এইগুলো নিয়ে তোকে এক্সপেরিমেন্ট করতে হয়, না এক্সপেরিমেন্ট না করলে কিন্তু কোনোদিন করতে পারবি না, বুঝলি? তবে হবে এগুলো, এগুলো হুট করে মাথা থেকে বেরোবে না, এই জিনিসগুলো নিয়ে তোদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে, সেই এক্সপেরিমেন্টগুলো নিজেকে করতে হয়। বিভিন্ন এখানে আছে লাইট বক্স থেকে আনা, এগুলো তোদের আমি দেখাবো। এই যে রিড মোডে যখন ক্লিক করছি দেখ এখানে একটা লাইট বক্সের টেক্সটটা আসছে, এগুলো তোদেরকে দেখাবো আমি। এখানে ক্লিক করছি দেখ আলাদা টেক্সট আসছে, এখানে ক্লিক করছি আলাদা টেক্সট আসছে।
এই স্ক্রিপ্টগুলো এইগুলো সব তোদের দেখানো হবে। আর যেগুলো দেখানো হবে না সেগুলো আমি তোদেরকে লিঙ্ক দিয়ে দেবো বা ইয়েটা পাঠিয়ে দেবো। ইভেন আমার একটা তো ব্লগ আছে, wordpress.com। আরে এই ব্লগটা হচ্ছে আমার ব্লগ, ঠিক আছে? এইখানটা গিয়ে দেখতে পারি, এখানে প্রচুর কোড আছে। ব্লগে যাবি, এখানে আমার দেখ ফিক্সড হেডার অন স্ক্রল, স্ক্রল টু টপ, সিম্পল স্লাইডার, navigation with arrow, jQuery drop down, play and stop ইউটিউব ভিডিও ইন ইউর পেজ। এখানে বিভিন্ন, এগুলো আমি আগে এই কাজগুলো করতাম আর এখানে তুলে দিতাম। ওল্ডার পোস্ট, স্লাইডার মেনু ফর মোবাইল, ডিসপ্লে করে, এখানে যে কোনো একটাতে ক্লিক কর, তার কোডগুলো পেয়ে যাবে। দেখ এখানে কোড দেওয়া আছে, কিভাবে কি করতে না হয়, এখানে কোডগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে পাবি এগুলোকে। স্ক্রল টু টপ, কিভাবে স্ক্রল টু টপে কাজ করে, অর্থাৎ যে কোনো জায়গাতে ক্লিক করবি ও স্ক্রল মানে টপে ইয়ে হয়ে যাবে, স্ক্রল হয়ে যাবে। এটা হচ্ছে স্লাইডার, এইচটিএমএল কোড এখানে আছে, সিএসএস এখানে লেখা আছে, এখানে jQuery কোড লেখা আছে। এগুলো যদি ফলো করে লিখিস তোর ওতে কাজ করবে। ওই গুগলে পিং পং লিখলে চলে আসবে? একদম পুরো কোডটা এখানে তুলে একদম পুরো দেয়া আছে, তুই কপি পেস্ট না করবি। না, ওই সাইটটা যেটা মানে খুলেছেন, ওটা কি গুগল ক্রমে পিং পং দিয়ে সার্চ করে আসবে না অন্য কিছু দিয়ে? ওই এটা এক্স্যাক্ট, এটা কিন্তু এসইও করা নেই আমার, ঠিক আছে? কারণ এটা তো ফ্রি ফ্রি এতে করা, তো পেয়েও যেতে পারিস। আমি তো তোদেরকে মানে এমনি তাহলে দিয়ে দিচ্ছি, দেখতে পারিস। মানে এটা খুলবে কোথা থেকে? স্যার বলছিলাম যদি অতনুসামন্ত.wordpress.com বলে ওয়েবসাইটে ক্লিক করে আসবে না? হ্যাঁ ওটাতে আসবে, ওটাতে তো চলে আসবে, ওটাতে ক্লিক করলেই চলে আসবে। এটা কি দিয়ে সার্চ করবো গুগল ক্রমে? গুগল ক্রোমে বলছি, আমি তো দিয়ে দিচ্ছি এখানে, এটাই তো তোদের খুলছি কেন, হ্যাঁ না? এখানে আমার ওয়ার্ডপ্রেসের অনেক কিছু, তোর ব্লগিং মানে আগে যখন প্র্যাকটিস করতাম সেগুলো দেয়া আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাকুক।